আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাংলাদেশের ভিসা সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যেন বিষয়টা সবাই চিন্তা করতে পারে। দেখেন, আমাদের বাংলাদেশের মতো আরো কিছু রাষ্ট্র আছে যারা আমাদের মতো কাজ করতে আসে বিদেশে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সব কয়টা রাষ্ট্রের নাম বলার চেষ্টা করব, আর এই বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমে তো আমাদের বাংলাদেশের নাম থাকবে বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপর আপনার শ্রীলঙ্কা, তারপর নেপাল, তারপর ফিলিপিন, তারপর উগান্ডা, কেনিয়া, এরকম আরো অনেক রাষ্ট্র আছে, ইন্দোনেশিয়া, এরকম আরো প্রায় আহ 10 থেকে 12টা রাষ্ট্রের মানুষ আমাদের বাংলাদেশের মানুষের মতোই কাজ করতে আসে প্রবাসে। তো আমি আমার এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতায়, অর্থাৎ আমি প্রবাস জীবনের দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় আমি মোটামুটি সব দেশের মানুষের সাথে কথা বলেছি। কারণ আমি যেহেতু এই প্রবাসী সেক্টরটা নিয়ে কথা বলি সবসময় এবং প্রবাসীদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি সব বিষয়ে সবার সাথে কথা বলার চেষ্টা করি। তো আমি মোটামুটি সব দেশের মানুষের সাথে কথা বলেছি, এবং এই সব দেশের মানুষের মধ্যে আর আমাদের বাংলাদেশের মধ্যে একটু পার্থক্যটা আপনারা দেখেন যে মোটামুটি ইন্ডিয়ার বিষয়ে তো আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে 40 থেকে 50 হাজার টাকা লাগে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সংক্ষেপে যদি বলি যে আমি যে কয়টা দেশের নাম আপনাদেরকে বললাম, ওই কয়টা দেশের মধ্যে সব কয়টা দেশই মোটামুটি আসলে ভিসার যে আহ বিদেশে আসার খরচ বাবদ যে মানে অ্যামাউন্টটা আসে, এটা আমাদের থেকে অনেক কম। অর্থাৎ মোটামুটি সব দেশেরটাই ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশেরটা মানে এতটাই দুর্নীতি আর এতটাই সিন্ডিকেট, যেটা আসলে আমাদের আমাদের নাগালের বাইরে। অর্থাৎ আমরা যে টাকায় আসি, তারা কখনো এই টাকায় চিন্তাও করতে পারে না যে এত টাকায় মানে মানুষ বিদেশে আসে, অর্থাৎ সৌদি আরবে এত টাকায় আসে। তো আমি যখন মাঝে মধ্যে অন্য দেশের মানুষের সাথে কথা বলি, তো তখন মানে এই বিষয়টা নিয়ে যখন ডিসকাস করি, তখন আমি বুঝতে পারি যে আমরা যে এই প্রতারণাটাকে, অর্থাৎ এই ভিসা সিন্ডিকেটটাকে আমরা যতটা সহজভাবে নিয়েছি, এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এই নিয়মটা আসলে কেউ করতে পারবে না। আমাদের বাংলাদেশে যে নিয়মটা এখন চলতেছে, এটা অন্য কোনো রাষ্ট্রে কখনো করতে পারবে না। দেখেন, আমি আপনাকে প্রায় 10টা থেকে 12টা আপনাদেরকে নাম বলেছি, তার মধ্যে হয়তোবা ইন্ডিয়া, পাকিস্তান, এরকম আপনারা সবাই মোটামুটি জানেন যে 60 থেকে 70 হাজার টাকা, হয়তোবা সর্বোচ্চ মানে 1 লাখ টাকার কথা চিন্তা করা যাবে না কখনো। এটা আসলে মানে 1 লাখ টাকা আসলে তারাই আসে, এবং আসার পর তারা বলে যে আমরা বিপদে পড়েছি। যারা 1 লাখ টাকায় আসে, তারা বলে যে আমরা প্রতারিত হয়েছে। আর সেখানে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায়, যে 5 থেকে 6 লাখ টাকার কমে আমরা কখনো চিন্তা করতে পারবো না সৌদি আরবে আসার কথা। তো আপনারা এখন একটু চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ভিসা সিন্ডিকেটটা কতটা ভয়ঙ্কর মানে আকারে আছে, যেখানে বিশ্বের প্রায় 12 থেকে 15টা রাষ্ট্রের মানুষ নর্মালি আপনার 70 থেকে 80 হাজার টাকায় আসতে পারে, সেখানে আমাদের দেশের মানুষ 5 থেকে 6 লাখ টাকায় আসে। আমি আমাদের বাংলাদেশের মানুষ তো আসলে প্রতারিত, এটা আমরা সবাই জানি, এবং ভিসা সিন্ডিকেট যে কতটা ভয়ঙ্কর, এটা আমরা মানে আপনারা হয়তো সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি সব দেশের মানুষের সাথে কথা বলার পর আমি আসলে উগান্ডার কিছু মানুষের সাথে যখন কথা বলি, তাদের কাছে আমি কিছু সমস্যার কথা আমি আহ জানতে পারলাম যে কিছু মানুষ আমাকে বলছে যে তারা প্রায় 1 লক্ষ 10 থেকে 20 হাজার টাকা ওই রকম টাকা খরচ করে তারা আসে। তো ওইটাকে তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছে। তো দেখেন, 1 থেকে 1 লাখ টাকা যদি হয়, তাহলে সৌদি আরবে প্রায় আপনার 3 থেকে 4 হাজার রিয়াল হবে, সম্ভবত 3 থেকে 4 হাজার রিয়াল হবে। আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার উপর হবে। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে তারা নর্মালি 50 থেকে 60 হাজার টাকায় আসে, আর কেউ যদি কখনো 1 লাখ টাকার বেশি দিয়ে আসে, তখন তারা নিজেরা বলে যে আমরা প্রতারিত হয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষরা 5 থেকে 6 লাখ টাকায় আমরা নর্মালি আসি। আর এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে রাজি না। তাদের তাদের বিশ্বের যে কয়টা রাষ্ট্রের কথা আপনাদেরকে বললাম, তাদের মোটামুটি হয়তোবা যারা এই
1 লাখ টাকার উপরে যারা যায়, অর্থাৎ মানে যাদের কাছ থেকে নেওয়া হয় তাদের সংখ্যা হয়তো বা শতকরা 5%। আর বাকি সবাই কিন্তু আপনার 50 থেকে 60 হাজার টাকায় আসে। আর আমাদের বাংলাদেশের হচ্ছে যে 5 থেকে 6 লাখ টাকায় আসে এরকম লোকের সংখ্যা হচ্ছে শতকরা প্রায় 95%। 5% হয়তো বা 2 থেকে 2.5 লাখ টাকায় আসতে পারে। তো সেখানে আপনারা একটা বার চিন্তা করেন যে আমরা কতটা প্রতারিত এবং আমরা বিদেশে আসার পর কতটা মানসিক চাপ নিয়ে কাজ করতে হয়। এই এই যে আমরা এই বিপুল পরিমাণ টাকা দিয়ে আসার কারণে আমাদের যে এই প্রবাসে কি কি সমস্যা হয়, এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, অর্থাৎ আমরা বেশি টাকায় আসার কারণে আমাদের সাথে যে এই দেশের মানুষরা, অর্থাৎ এই দেশের যারা বড় পোস্টে আছেন, আমরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, বিভিন্ন কোম্পানির যারা বড় পর্যায়ে আছেন, অর্থাৎ আমরা যাদের আন্ডারে কাজ করি, আমরা যে বেশি টাকায় আসি এটা হচ্ছে সবাই জানে। আর এই পরিস্থিতির শিকারে আমাদের সাথে কতটা ভয়ানক ব্যবহার করা হয় এবং কতটা নির্যাতন করা হয়, এটা আসলে একমাত্র যারা এই নির্যাতনের শিকার হয়েছে তারাই বুঝবে। দেখেন, আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন, ধরেন আপনি একজন শ্রমিক হিসেবে আসবেন, আপনার যে কোনো কাজ করতে হতে পারে, ক্লিনারের কাছ থেকে শুরু করে যে কোনো কাজ। সেক্ষেত্রে আপনি যদি 5 লাখ টাকায় আসেন এই একই কোম্পানিতে, এখন একজন ইন্ডিয়ান যদি 50 হাজার টাকায় আসে, তাহলে সে কতটা মনে সাহস নিয়ে কাজ করতে পারবে আর আপনি কতটা সাহস নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ দেখেন, আমি আপনাদেরকে শুধু এটাই বোঝাতে চাই যে আমরা বেশি টাকায় আসার কারণে আমাদেরকে মানে অনেক বেশি অত্যাচার করা হয় এবং অনেক বেশি কাজের জন্য অনেক বেশি প্রেসার দেওয়া হয়। অর্থাৎ বিশ্বের প্রায় সব কয়টা রাষ্ট্রের মানুষ হচ্ছে আপনার বিদেশে, মানে বিদেশে যে তারা কাজ করতেছে, তাদের লাইফস্টাইলটা এতটাই মানে ইজি যে তাদের কোনো মানসিক চাপ থাকে না। কারণ হচ্ছে তারা ফ্রিতে আসতেছে, 50 থেকে 60 হাজার টাকায় আসতেছে, তারা ফ্রি ভাবে কাজ করতেছে এবং একেবারে মানে মানসিক শান্তি নিয়ে কাজ করতেছে। আর আমরা বিদেশে আসার পর দিন থেকে শুরু হয় মানসিক অশান্তি। এই 5 লাখ টাকা ঋণ কখন দিব, বাড়িতে প্রতি মাসে 40 হাজার টাকা পাঠাতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা 5 লাখ টাকায় আসার পরও আমরা কেউ ভালো স্যালারিতে আসতে পারি না। অর্থাৎ আমরা 5 লাখ টাকায় আসার পর আমাদের যদি স্যালারি 1200 হয়, তাহলে অন্য রাষ্ট্রের মানুষরা 60 হাজার টাকায় আসার পর তাদের স্যালারি হয় 1800 রিয়াল প্লাস। তো আমি এই বিষয়গুলো আসলে আমি চাই যে এই যে সমস্যাগুলি কিংবা বাংলাদেশিদের সাথে কিরকম আচরণ করা হয় কিংবা কি কি সমস্যা হয়, আমি চাই এই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে। কারণ হচ্ছে আমি হয়তোবা বলার সময় হয়তোবা এতটা বুঝে বলতে পারি না কিংবা হয়তোবা আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম তাহলে আমার মনে হয় যে সবাই আসলে এটা নিয়ে প্রতিবাদ করতেন। কারণ প্রবাসীদের উপর যে নির্যাতন করা হয় প্রবাসে, শুধু বাংলাদেশিদের উপর, প্রবাসে যদি কেউ কষ্টে থাকে তাহলে একমাত্র বাংলাদেশের মানুষের নাম থাকবে, আর তাছাড়া আর কেউ না। তাছাড়া কাউকে প্রবাসী বলতে পারবেন না, সবাইকে আপনি বিদেশি বলতে পারবেন। বিদেশ আর প্রবাস শব্দটা এক না, যদিও দুইটার কাছাকাছি, কিন্তু প্রবাসী শব্দটা হচ্ছে একটা কষ্টের একটা নাম, যেখানে শুধু বাংলাদেশের মানুষের নাম বলতে পারবেন। কারণ হচ্ছে তাদেরকেই নির্যাতন করা হয় এবং তাদেরকেই কাজের চাপ দেওয়া হয়। অর্থাৎ মানে একজন মানুষের যে পরিমাণ কাজ করা দরকার, ওই একজন কোম্পানির বড় পোস্টের ম্যানেজার কিংবা সুপারভাইজার চিন্তা করে যে এই বাংলাদেশি লোকটা হচ্ছে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসে, তাকে দিয়ে আমি 2 জন 3 জনের কাজ করাবো। অর্থাৎ তাকে আমি যতই কাজ করে না কেন, তার কাছে কোনো অপশন নাই দেশে চলে যাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে তার দেশের সরকার কখনো তাদেরকে নিয়ে কথা বলবে না কিংবা চিন্তা করবে না কিংবা আইনের কোনো ব্যবস্থা নিতে পারবে না, যেটা অন্য দেশের মানুষের সাথে করতে পারে না। অন্য দেশের মানুষ যেভাবে ইচ্ছা যেভাবে খুশি ওইভাবে কাজ করতেছে, কিন্তু আমরা বাংলাদেশিরা পারতেছি না। আমরা শুধু পরিস্থিতির শিকার, আসলে এইরকম নির্যাতন আর অত্যাচার আমরা সহ্য করি। তো আমি চেষ্টা করতেছি এবং আমার ইচ্ছা আছে যে প্রবাসীদের যে সমস্যাগুলো এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর। অর্থাৎ যারা প্রবাসের বিপদে আছেন তাদেরকে
সরাসরি দেখানো কিংবা তাদের সাথে কথা বলে আপনাদের মাঝে উপস্থাপন করা। তো এখন হচ্ছে যে দেখেন, আমি যদি এই বিষয়গুলি সরাসরি দেখাতে চাই কিংবা এই বিষয়ে কথা বলতে চাই, কারো সরাসরি সাক্ষাৎকার নিতে চাই, তাহলে কিন্তু আমার কিন্তু ওই পরিমাণ একটা মানে আমার চ্যানেলটা কিন্তু ওই ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এখন আমার চ্যানেল যে পর্যায়ে আছে ওই পর্যায়ে যদি আমি কিছু করতে চাই তাহলে হয়তো বা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবো না। কিন্তু আমার চ্যানেলটা যদি বড় হয় কিংবা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন যদি আমি এই বিষয়টা নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমাকে বাধা দিতে কেউ সাহস পাবে না। কিন্তু এখন কোনো কিছু করতে চাইলেও কিন্তু পারবো না। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, কারণ হচ্ছে অনুরোধ ছাড়া উপায় নাই। আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে চাই এবং এটা যেহেতু আমার অনেক বড় একটা স্বপ্ন যে আমি এটা নিয়ে কথা বলে সবাইকে একত্রিত করে এটা নিয়ে প্রতিবাদ করে আমরা প্রবাসী সেক্টর সংস্কার করব। তো এটার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং আমি মনে করি যে সবাই আমার পাশে পাশে থাকা উচিত। কারণ হচ্ছে আপনারা পাশে থাকলে, আপনারা আমাকে সাপোর্ট করলেই হয়তোবা আমি এই সমস্যাগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। আমি এখানে রুমের মধ্যে যতই কথা বলি না কেন, হয়তোবা আপনারা 1 মিনিট 2 মিনিট আমার কথা শুনবেন, পরে স্ক্রল করে চলে যাবেন। কিন্তু বাস্তব যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যদি আমি আপনাদেরকে দেখাতে পারি তাহলে হয়তোবা আপনাদেরকে বোঝানো সহজ হবে। তো আমি যেন খুব শীঘ্রই এই কাজটা করতে পারি, অর্থাৎ প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলি আছে ওইগুলো যেন আপনাদের মাঝে আমি সরাসরি দেখাতে পারি ভিডিও ফুটেজের মাধ্যমে। তার জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, যেন সবার মাঝে পৌঁছে যায় আর আমি যেন দ্রুত এই কাজটি করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।